নমস্কার। দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম থেকে আজকে আমরা নিয়ে এসেছি এসএলএসটির একটি গুরুত্বপূর্ণ পাঠ, সুলতানি যুগের শাসন ব্যবস্থা, সাহিত্যিক উপাদান এবং ঠিক পারফেক্ট কী কারণের জন্য সুলতানি সাম্রাজ্য ধ্বংস হয়েছে। এই যে পার্টটা, এই পার্টের প্রশ্ন তোমরা ভালো করে মনে রাখবে। যারা ক্লাস 11-12 মানে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর পাসের জন্য এই পার্টে আছে কিছু বই, গ্রন্থ, এর লেখক কে, এর আমাদের বিষয়বস্তু কি আছে, এটার উপর আমাদের প্রশ্ন হয়। তো আজকে আমাদের এই পার্টের মধ্যে যতটা সম্ভব সহজ করে বলা হয়েছে সুলতানি যুগের অ্যাডমিনিস্ট্রেশনের যে আমাদের কোর ল্যাঙ্গুয়েজগুলো ছিল, টার্মসগুলো ছিল, সেগুলো বাংলা মানে। ঠিক আছে, আমরা শুরু করছি। দেখো, এখানে প্রথমে অ্যাডমিনিস্ট্রেশনের যে কথা বলা হয়েছে সেখানে প্রশাসনিক ব্যবস্থাটাকে আগে তুলে ধরা হয়েছে। প্রশাসনের আগে যদি আমরা একটা পিরামিডের মতো সাজাই, সেখানে দেখতে পাই যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সুলতান। যেমন আমরা আগে দেখেছিলাম যে মৌর্য শাসন ব্যবস্থায় রাজার একটা নিরঙ্কুশ ক্ষমতার কথা, ঠিক সেরকমভাবেই সুলতানদের কিন্তু আমাদের সে নিরঙ্কুশ ক্ষমতা একটা ছিল। তাই সর্বোচ্চ পাওয়ারে যদি থেকে যায় সুলতান, ঠিক তারপরেই থাকে তার মন্ত্রী বা ওয়াজির। মনে থাকবে, ওয়াজির হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, এবং তারপরে একটা মন্ত্রীর দপ্তর আছে। তাদের দপ্তরে বা ডিপার্টমেন্টে যেভাবে ভাগ করা হয়েছিল, যেমন যুদ্ধ বিভাগের মন্ত্রী, ঠিক তারপরে বলছে বৈদেশিক মন্ত্রী, অর্থমন্ত্রী, এখানে আবার ভূমি রাজস্ব মন্ত্রীকেও একটা আলাদা পদ দেওয়া হচ্ছে। এবং এইভাবে মন্ত্রীর সেকশনের সঙ্গে সঙ্গে একটা তোমার লিঙ্ক করা হয়েছিল আমাদের গ্রামীণ প্রশাসনের যে লিঙ্কটা করা হয়েছিল, সেখানে মনে রাখবে আমাদের সাধারণ মানুষের সঙ্গে কাজী, কাজী হচ্ছে বিচারক, তার একটা সম্পর্ক কি তৈরি হচ্ছে। আবার এখানে আমরা যেটাকে বলি কাজী ছাড়া গ্রাম প্রধান, সেই গ্রাম প্রধানেরও একটা ফাংশন এখানে কিন্তু ছিল। এবার প্রশ্ন হতে পারে, স্যার আপনি যেগুলো বলছেন প্রশাসনিক ব্যবস্থায় পদগুলো ধরে ধরে আপনি বলছেন, সেই পদের আপনার ঐতিহাসিক সূত্র কি? যেমন আমরা দেখতে পাই যে জিয়াউদ্দিন বার্নির যে লেখা বই তারিখি ফিরোজ শাহী, এখান থেকে আমরা বেশ কিছুটা তথ্য পাই। আবার যদি আমরা দেখি যে ফতোয়াই জাহানদারিতে যে প্রশাসনের যে নিয়ম কানুনগুলো ছিল, কি কি অ্যাপ্লিকেবল মানে কি কি কার্যকরী হতো, তারও কিন্তু আমরা বিবরণ পেয়েছি। এবার জিয়াউদ্দিন বার্নি ছাড়া কিছুটা আমির খসরুর বর্ণনা আমরা পেয়েছি। আমরা যেমন দেখেছি তুগলকনামার সময় সেখানে কিছু বিবরণ দেওয়া ছিল। আবার যদি দেখি মিনহাজ ও সিরাজের বই তাবাকাতি নাসিরি, তাতেও কিন্তু আমরা এমন তথ্য পেয়েছিলাম। এবার সুলতানি যুগের নতুন নতুন যে ব্যাপারগুলো ছিল, যেমন আমি বললাম দিওয়ানি আর্টস, যেমন আমি বললাম দিওয়ানি ইনসা, ঠিক যেমনই বললাম বারিদ ই মামালি, এগুলোর ভূমিকা কি ছিল এটাও কিন্তু আমাদের জানতে হবে। গিয়াসউদ্দিন বালবান যখন তার রাষ্ট্রের মধ্যে তৈরি করলো আমাদের সিক্রেট স্পাই বা ইন্টেলিজেন্সি গ্রুপ, এই গ্রুপটার নাম হলো কিন্তু বারিদি মামালি, যেটার অস্তিত্ব আমরা এখনো দেখতে পাই, যে রয়্যাল এজেন্ট আমরা বলি, বা আমাদের কি বলবো সিক্রেট স্পাইয়ের কাজ করে, ইন্টেলিজেন্সের কাজ করে। তাহলে এটাও কিন্তু সুলতানি যুগে ছিল। তো এই যে পথটা আমি বললাম তোমাদের, বারিদ ই মামালিক, এই পথটা কিন্তু সূচনা করেছিলেন আমাদের গিয়াসউদ্দিন বালবান। বালবানের পর আমি আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে ইলতুৎমিশের সময় যেমন ছিল
তুর্কানি চেহেলগানি বা বন্দেগানি চেহেলগানি, ঠিক একটা পদ। আবার এই বলবনে ফিরে এলে আমরা দেখতে পাই যে দিওয়ানি আর্টস, যার বাংলা মানে হচ্ছে যে সামরিক বিভাগের প্রধান, চিফ অফ দ্য মিলিটারি গভর্ন, তাই তো ইংরেজিতে বললে সামরিক বিভাগের প্রধান। এই পদটা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কি করা হয়েছিল, মেনটেন করা হয়েছিল বা সংরক্ষণ করা হয়েছিল। আবার এখানে আমি আরো একটা কথা বলবো, যেমন বলছে সুলতানের সুলতানকে যিনি রক্ষা করেন, মানে ওয়ান কাইন্ড অফ সুলতানের বডিগার্ড, তাকে স্যার কি বলা হতো, ঠিক কথা। আবার একই রকম ভাবে যে সুলতানের নায়েবকেই বা কি বলা হতো, ঠিক। তাহলে এই যে আমাদের সুলতানের নায়েব বা ডেপুটি, এই একটা গুরুত্বপূর্ণ পদ ছিল। স্কুল সার্ভিসে প্রশ্নটা ঠিক এইভাবে হয়, এই যে নায়েব কথাটা বলা হলো, এই নায়েব পদে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করেছিল কি, উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন, তাই তো। উনি কিন্তু আমাদের কায়কোবাদের নায়েব ছিলেন। আবার যদি দেখা যায় যে আমাদের দিওয়ানি রিসালাত, তাই তো, এই পথটা ভূমিকা কি, বা সেটা দীর্ঘদিন ছিল কেন, কেনই বা বেশ কিছু সুলতানি পর মুঘল যুগেও তোমার থেকে গিয়েছিল। তাহলে আমরা এতটুকু আলোচনা করার পর একটু দেখতে আরম্ভ করব নোটটা। কেন্দ্রীয় শাসনের শীর্ষে ছিলেন সুলতান, এটা আমাদের অনেকবার পরীক্ষায় এসছে। এবং সুলতানের কর্তব্য ছিল কোরআনের নির্দেশ অনুযায়ী শাসন পরিচালনা করা। এবার বলে দিই, কোরআনের শাসন বিধি মেনে করতে পারে, আবার নাও করতে পারে, তাই তো। তোমাকে এটা বলে দিই যে আমাদের খুতবা আর শিক্ষা, এটা একটা উৎসব ছিল যেটা পালন করা হতো। তাহলে প্রত্যেকটা শুক্রবার সুলতান কি করবেন, প্রত্যেকটা শুক্রবার তিনি শপথ গ্রহণ করবেন ইনশাল্লাহ বা আমাদের ঈশ্বরের নাম, তাই তো। এবার কোরআনের যে অনুশাসনগুলো ছিল, সেই অনুশাসনগুলো এখানে কাজে লাগানো হয়েছিল। যখন দেখা যেত যে উলেমা এবং কোরআনের অনুশাসন এগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তখন আমরা পরিষ্কার বুঝতে পারতাম যে এটা হচ্ছে একটা এক ধর্মাশ্রিত রাষ্ট্রের দিকে যাচ্ছে। যদিও সম্পূর্ণভাবে সুলতানি সাম্রাজ্য কখনই এক ধর্মাশ্রিত রাষ্ট্রে পরিণত হয়নি। বেশ, এবার দেখো, প্রসঙ্গত উল্লেখ্য যে দিল্লির সুলতান প্যান ইসলামিজমের ধারণা অনুযায়ী, ঠিক আছে, প্যান ইসলামিজম মানে হচ্ছে আমাদের ইসলামবাদ, আমি লিখে দিচ্ছি এখানটায়। ঠিক আছে, ধারণা অনুযায়ী খলিফার অধীনস্থ ছিলেন। তাহলে খলিফা, যাকে মুসলিমদের ধর্মগুরু বলা হতো, তার কাছ থেকে সুলতানরা স্বীকৃতি নিত। যদি বলা হয় কোন সুলতান খলিফার কাছ থেকে স্বীকৃতি নেননি, তাহলে কিন্তু উত্তর হবে কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। আর মোটামুটি সবাই নিয়েছেন। আবার কেউ কেউ তো নিজেকেই খলিফা বলেছেন, যেমন মুবারক শাহ খলজি নিজেকে খলিফা বলেছেন। সুলতানকে পরামর্শ দানকারী হিসেবে রাজকার্য পরিচালনায় সহায়তা করতেন উজির। মনে থাকবে, উজির সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাশাপাশি প্রাদেশিক বা আঞ্চলিক ক্ষেত্রেও বিভিন্ন বিভাগের অস্তিত্ব ছিল। কি বললাম, আমাদের প্রাদেশিক বা আঞ্চলিক ক্ষেত্রেও বিভিন্ন বিভাগের অস্তিত্ব ছিল। এবার দপ্তরগুলো দেখো, তিনটে ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ও বিভিন্ন দপ্তর। একদিকে গেছে দপ্তর, একদিকে গেছে দপ্তরের প্রধান, আরেক দিকে গেছে কাজ ও প্রতিষ্ঠান। দেওয়ানি ওয়াজিরাত যিনি আছেন, তিনি হচ্ছে উজির বা ওয়াজির। কাকে আমরা বলছি উজির বা ওয়াজির, এবং তিনি প্রধানমন্ত্রীর কাজ করছেন। এবং কাজ আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাজস্ব আদায় করতেন, প্রশাসন, তাই তো, রাজস্ব আদায় প্রশাসন দেখতেন। অসামরিক প্রশাসন, প্রয়োজন বিশেষে সামরিক প্রশাসনের তত্ত্বাবধান, ঠিক আছে।
তাহলে দেওয়ানি ওয়াজিরাতের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে উজির বা প্রধানমন্ত্রী একটা দায়িত্ব ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে রাজস্ব আদায় করা হতো। এবং দেখো, রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে প্রশাসন এটাও দেখা হতো। অসামরিক অসামরিক প্রশাসন, প্রয়োজন বিশেষের আবার সামরিক প্রশাসনের তত্ত্বাবধান ওরা করত। ঠিক, তাহলে ওয়াজির একটা গুরুত্বপূর্ণ পদ, যে প্রধানমন্ত্রীর এতগুলো ডিপার্টমেন্টকে সামলাতেন, তাই তো। তার মধ্যে আমি বলে দিই, এই যে অসামরিক প্রশাসনটা উনি দেখতেন। সামরিক প্রশাসন হবে না, এটা পরীক্ষায় এসছে। আর রাজস্ব আদায়, একটা ভূমি রাজস্ব মন্ত্রী থাকলেও আদায়ের ব্যাপারটা উনি দেখতেন। এবং সামরিক প্রশাসনের তত্ত্বাবধান, যে যারা নতুন সৈনিক হিসেবে আসতো তাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার তত্ত্বাবধান স্বয়ং ওয়াজির করতেন। তাহলে ওয়াজির বা প্রধানমন্ত্রী দেখা গেল যে এখানে রাজার পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ নিলেন। এবার দেখো দিওয়ানি আর্টস। দিওয়ানি আর্টসের কথা যদি আমরা বলি, তাকে দেখে নেব যে এটা একটা ডিপার্টমেন্ট যেটা গিয়াসউদ্দিন বলবন চালু করেছিলেন। আমি লিখে দিচ্ছি এখানে। বলবন চালু করেছিলেন। তাহলে এর যে হেড হলো দিওয়ানি আর্টস এই দপ্তরে, তার নাম হচ্ছে আরিজ ইমাম মালিক। আমি বলে দিই, এখানে খুব কনসিডার করে কোয়েশ্চেনটায় কেউ যদি দিওয়ানি আর্টসের ডিপার্টমেন্টের হেড দিওয়ানি আর্টস লিখে দেয়, তাকেও কিন্তু নাম্বার দেয়। ঠিক আছে, যদিও একটা পদ হয়েছিল আরিজ ইমাম মালিক। বেশ, এই সামরিক দপ্তরটির প্রতিষ্ঠাতা ছিলেন বলবন। এই যে এটা বিগত বছরের প্রশ্নে ছিল, তাই তো, পাশেই ছিল। আবার সেনা সংগ্রহ করা, বেতন নির্ধারণ ও প্রদান, যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ, সেনাদলের যোগ্যতা ও কর্মদক্ষতা বজায় রাখা, এবং দুর্নীতি দমন। তাহলে আরিজ ইমাম মালিকের একটা বড় জিনিস ছিল এই যে বেতন নির্ধারণ করতেন উনি। ঠিক যেমনভাবে মীর বখশি পারতেন, ঠিক তেমন মুঘল যুগে মীর বখশি যেমন পারতেন, সে যুগে উনিও পারতেন। বেতন নির্ধারণ এবং প্রদান মানে একটা স্যালারি কত হবে, ঠিক আছে, সেটা নির্ধারণ করা এবং স্যালারি দেওয়া, দুটো কাজই একসঙ্গে চলত। যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ করা হতো, সেনাদলের যোগ্যতা এবং কর্মদক্ষতা। তাহলে আমরা যখন দেখছি যে মঙ্গল আক্রমণ হচ্ছে বলবনের সময়, তাহলে সেই সময় আমাদের কারা কারা, কোন কোন সৈন্য, কোন কোন রেজিমেন্টের কোন কোন সৈন্য মানে বিভাগের তাদের পাঠানো হবে, সেই বাছাইটা করার কাজ কিন্তু করতেন আমাদের এই দিওয়ানি আর্টস। তাহলে আমরা যেটাকে বলছি দিওয়ানি আর্টস ওয়ান কাইন্ড অফ আমাদের কি হলো, চিফ অফ দ্য মিলিটারি গভর্ন। ঠিক, এবার দেখো যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ, তাই না। আমাদের যে লোহাতে, ঠিক আছে, তখন তো গ্যালভানাইজের ওরকম বড় পদ্ধতি হয়নি, তবুও জং পড়বে না এরকম ধরনের লোহা, হালকা তরবারি, দুদিকে ধারালো হবে, এই সমস্ত জিনিসগুলো খুব দেখতেন কে, দিওয়ানি আর্টস। এবার আমি আসছি দুর্নীতি দমন। দুর্নীতি দমনের একটা বড় উদাহরণ তোমাকে দিই। বলবনের সময় যখন মেওয়াটি দস্যুদের দমন করা হয়েছিল, তখন দিওয়ানি আর্টসের ফাংশন মারাত্মক ছিল। সৈন্য তো সংগ্রহ করেই ছিল, এবং তার সঙ্গে কর্মদক্ষতার পরিচয় দিয়ে সেই দুর্নীতি উনি কিন্তু দমন করেছিলেন, তাই তো। এবং এখানে ধরো আমাদের রাজস্ব দিচ্ছে না, ঠিক আছে, রাজস্ব জমিয়ে রেখে দিয়েছে, সেই দুর্নীতিটাকে ধরা, এটাও করতেন কিন্তু দিওয়ানি আর্টস। এবার আসছে দিওয়ানি রিসালাত। ঠিক আছে, এই দিওয়ানি রিসালাত এই ডিপার্টমেন্টের ব্যাপারটা হতো বিচারকের কাজ, এবং যেটা করতেন হচ্ছে প্রধান কাজী বা সদর উজ সদর। সদর উজ সদর বা প্রধান কাজী যখন বিচার করতেন এবং সেই বিচারটা চূড়ান্ত ধরো হয়ে গেল, তারপরে যদি কারো কোনো রকম ভাবে সন্দেহ থেকে থাকে, তাহলে তারা সুলতানের কাছে বিচারের জন্য আর্জি পেশ করতে পারত।
আমি একটা খুব ভালো উদাহরণ দিই। এই দিওয়ানি রিসালাত বা প্রধান কাজীর এই দায়িত্ব নিয়েছিলেন কে? আমাদের ইবন বতুতা। ইবন বতুতা এই দায়িত্বটা পালন করেছিলেন, এটা মনে রাখবে। ধর্মীয় বিষয় ও প্রতিষ্ঠান সংক্রান্ত দপ্তর ছিল এটা, ঠিক আছে? ধর্মীয় বিষয় ও প্রতিষ্ঠান সংক্রান্ত দপ্তর, এবং এই সঙ্গে সঙ্গে বিচার বিভাগের দায়িত্ব তাকে নিত। এবং আলাউদ্দিন খলজি যখন সুলতান হয় তখন এদের দায়িত্বের একটা পরিবর্তন করেন। আলাউদ্দিন খলজি যেটা করেছিল সেটা হচ্ছে এই যে খলিফার স্বীকৃতি নেওয়া বা খলিফাকে মেনে চলা, এগুলোকে খুব একটা গুরুত্ব দেন। উনি প্রথমেই বলেছিলেন রাজার কোনো আত্মীয় নেই, ঠিক এটা বলেছিলেন। এবং রাজার কোনো আত্মীয় নেই যেমনভাবে উনি বলেছিলেন, ঠিক তেমনভাবে আবার বলেছিলেন যে আমি রাষ্ট্রের জন্য সবকিছু করতে প্রস্তুত, এবং এখানে আমাদের উলেমাদের সেরকম কোনো আমি গুরুত্ব দিতে রাজি নই, উনি বলে দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে এখানে ব্যাপারটা কি হলো, যে ধর্মীয় সংক্রান্ত কাজ বা শরীয়তি আইন সেটা কিন্তু রাষ্ট্রকে প্রভাবিত করতে পারলো না। অ্যাডমিনিস্ট্রেশন, শাসন ব্যবস্থার মতো চললো, আর ওদের ভূমিকাটা মানে উলেমাদের ভূমিকাটা উলেমাদের মতোই চললো। এই ব্যাপারটা করে দিয়েছিল কে? আমাদের আলাউদ্দিন খলজি, ঠিক আছে? এবার আসি দিওয়ানি ইনসা। একটু আগে আমি শুরুতেই আলোচনা করেছিলাম যে দিওয়ানি ইনসা একটা গুরুত্বপূর্ণ পদ, এবং এখানে যিনি থাকতেন তিনি হচ্ছেন প্রধান দবিরি মামালি। আবার ইনি দবিরি খাস রূপেও কিন্তু থাকতেন। এখানে নামের আগে দেওয়ান কথাটা জোড়া আছে, তাই তো? এটা তোমাদের বুঝিয়ে দিই যে দেওয়ান আর সুবেদার, তাই তো? কোন পোস্টটা এর মধ্যে বড়? দেওয়ান বড় না সুবেদার বড়? সবার প্রথমে মাথায় আসে স্যার 1707 সালে আমাদের মুর্শিদ কুলি খান আমাদের কি হয়েছিলেন, প্রথমে দেওয়ান হয়েছিলেন, তারপরে হয়ে গেলেন কি 1717 সালে সুবেদার। তাহলে এখানে খুব পরিষ্কার হয়ে গেল যে দেওয়ান একটা তোমার গভর্নরের ফাংশন কাজ করলেন, মানে গভর্নরের কাজটা করলেন। আর যখন সুবেদার হয়ে গেল তখন তার দায়িত্ব অনেক বাড়লো, প্রশাসনিক দায়িত্ব বাড়লো, ঠিক? তাহলে এইখানের এই কথাটা দিয়ে আমি বলতে পারি আমিরি মুন্সি। এই আমিরি মুন্সি বলেও এনাকে আমরা জানতাম। সরকারি চিঠিপত্র, তাই তো? এই যে মুন্সির কাজ মানে সেক্রেটারির কাজ করা। সরকারি চিঠিপত্র, দলিল দস্তাবেজ ও যোগাযোগের ভারপ্রাপ্ত ছিলেন তিনি, এবং তিনি সুলতানের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করতেন। এইটা হচ্ছে প্রশ্ন, এটা দিয়ে পরীক্ষা দেয়। কি বলে যে সুলতানের যিনি সেক্রেটারি বা সচিব তিনি হচ্ছেন আমাদের এই মুন্সি, আমিরি মুন্সি বা আমাদের দাবির ইমাম মালিক। মনে থাকবে? তাহলে চিঠিপত্র, দলিল দস্তাবেজ এবং যোগাযোগের যে ভারপ্রাপ্ত হতো, সে কাজগুলো করতে হতো, সেটা কিন্তু উনি বিশ্লেষণ করতে পারতেন। নেক্সট, বারিদি মামালিক। এই বারিদি মামালিকের যিনি হেড ছিলেন তার নাম ছিল বারিদি খাস। মনে থাকবে? এই বারিদি মামালিকের যিনি হেড ছিলেন বারিদি খাস, এবং এটা ছিল একটা গুপ্তচর বিভাগ, ঠিক তো? গুপ্তচর বিভাগ ছিল। তাহলে এই যে বারিদি মামালিক, যেটাকে আমরা বললাম সিক্রেট স্পাই, তাই তো, বা একটা ইন্টেলিজেন্সি গ্রুপ, এখানটা লিখে দিতে পারি আমি গুপ্তচর বিভাগ। যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাষ্ট্রবিরোধী গোপন খবরও সংগ্রহ করতেন। সংগ্রহ করতেন। খুব
মানে বড় টাইপের পোস্ট, কিন্তু মানে খুব সাধারণ গুপ্তচর নয়। ঠিক আছে, বারিদি মামালিক, তার প্রধান হচ্ছে বারিদি খাঁ। এবার আমরা আসি দিওয়ানি কাজী বা দিওয়ানি কাজা। দিওয়ানি কাজা বা দিওয়ানি কাজী, তার যিনি হেড তিনি হচ্ছে শুধুমাত্র কাজী। তার মানে পরিষ্কার এটা বিচার বিভাগ। তাহলে আমি এখানে চলে যাই, যে প্রধান কাজীর কাজ করেছিল যেমন ইউয়ান বতুতা, তেমন এখানে একটা বিচার বিভাগও তৈরি হয়েছিল, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, যেখানে অন্যান্য বিচারক মানে যারা আইনটা জানেন তারা আলোচনা করত। বেশ, দিওয়ানি বন্দেগান, শুরুতে আমি যেটা বলে দিয়েছিলাম দিওয়ানি বন্দেগান, যেখানে আমাদের দেখানো হয়েছিল দিওয়ানি বন্দেগান বা বন্দেগানি চাহেলগান, তাই তো? এই কাজটা আমাদের পুরোপুরি দাসেদের সহায়তার জন্য নির্মিত। এই দপ্তরের প্রতিষ্ঠাতা ছিলেন ফিরোজ শাহ তুগলক। তবে দিওয়ানি বন্দেগানি আর বন্দেগানি চাহেলগানি এক নয়, ভালো করে বোঝো। বন্দেগানি চাহেলগানি যেটা আছে তার আরেকটা নাম তুর্কানি চাহেলগানি বা চালিসা। ঠিক আছে, দিওয়ানি বন্দেগান। তাহলে এই যে একটা 1,80,000 লিখে দিচ্ছি, 1,80,000, ঠিক আছে, কৃতদাসের দপ্তর। মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট। এবার তারপর আমরা এইখানে চলে আসবো, ফিরোজ শাহ তুগলকের সময় হয়েছিল, এটা পরীক্ষায় এসছে, প্রাদেশিক শাসন ব্যবস্থায়। এবার প্রভিন্সে ঢুকে গেলাম, এতক্ষণ রাষ্ট্র দেখছিলাম, ঠিক আছে, রাষ্ট্রের পরে আমরা প্রদেশ দেখব। সুলতানি সাম্রাজ্য কয়েকটা প্রদেশে বিভক্ত ছিল জানি আমরা। প্রদেশগুলির শাসনকর্তাদের ওয়ালি বলা হয়, ওয়ালি। ঠিক আছে, ওয়ালি পদটা কি? যারা প্রদেশের শাসনকর্তা। সমগ্র সুলতানি সাম্রাজ্য প্রথমার্ধে কতগুলি সামরিক অঞ্চলে অর্থাৎ ইকতায় বিভক্ত ছিল। ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা মাক্তিও বলা হয়। ঠিক আছে, মাক্তি মনে রাখবে। তাহলে ইকতা কি, যেটা আমি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে যখন আমি ইলতুৎমিশ পড়েছিলাম তখন বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, যে নগদ অর্থের বিনিময়ে আমাদের অশ্বারোহী বাহিনীদের, মানে যারা ভালো পারফর্ম করতো তাদের, মানে যাদের কি বলবো প্রদর্শন খুব ভালো হতো, তাদেরকে দেওয়া হতো আমাদের কি একটা ইকতা, মানে নগদ অর্থের বিনিময়ে আমাকে ভূমি রাজস্ব দেওয়া, নগদ অর্থের বিনিময়ে একটা জমি দেওয়া, সেই জমি থেকে যে ভূমি রাজস্ব পাবো সেটাই আমার স্যালারি। দেখা যেত ওই চাষাবাদ করে তারা নগদ অর্থের থেকে অনেক বেশি টাকা রোজগার করে ফেলতো, ওই তোমার কি বলো জমি থেকে তোমার উৎপাদনটাকে বিক্রি করে। বেশ, চলে গেলাম ইকতা, ইকতাদার। এবার যদি বলা হয় যে ইকতা ব্যবস্থাটাকে যদি ইলতুৎমিশ নিয়ে আসে বা তারও আগে আমাদের কি বলবো একটা কনসেপ্ট আগে চালু ছিল কিন্তু সেটা কার্যকরী হয়নি, ইলতুৎমিশের সময় কার্যকরী হয়েছিল, তাহলে এই ইকতা ব্যবস্থা আমাদের দিল্লি থেকে তুলে দিয়েছিল কে? সেটা কিন্তু আলাউদ্দিন খলজি। লিখে দিচ্ছি এখানে। মনে থাকবে, আলাউদ্দিন খলজি। এইবার বিভিন্ন বিভাগ এখানে চলে আসবে। বিভিন্ন বিভাগের মধ্যে এখানে আছে শিখ বা জেলা। প্রদেশগুলি কতগুলি শিখ বা জেলায় বিভক্ত ছিল। শিখের প্রধানকে শিকদার বলা হতো। যারা এই শিখদের প্রধান হতো তাদেরকে কি বলা হতো? শিকদার। এটা মোগল যুগে আমরা দেখেছিলাম। তাহলে জেলার যিনি প্রধান তিনি হচ্ছেন শিকদার। তাহলে লিখে দিচ্ছি এখানে পাশে জেলা প্রধান।
ঠিক আছে, মনে রাখবে। আমরা এখন দেখি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে এই পদাধিকারী লোক থাকে, তাই তো। পরগনা দিকগুলি কতগুলি পরগনায় বিভক্ত ছিল, কতগুলি গ্রাম নিয়ে পরগনা গঠিত হতো, একদম আগের সেই সিস্টেম। তাহলে পরগনা ব্যবস্থা খুব জনপ্রিয় ছিল কোথায়, কার সময়, শের শাহের সময়। যদিও সেটা মোগল পিরিয়ডের মধ্যেই পড়বে, মানে সুর ডাইনেস্টি পড়াতে গিয়ে আমি বলবো। পরগনার প্রধানকে বলা হতো আমিল। তাহলে আমিল হচ্ছে পরগনার প্রধান, এই পয়েন্টটা মনে রাখবে। জেলার প্রধান শিকদার, আর পরগনার প্রধান হচ্ছে আমি। বেশ। গ্রাম শাসন ব্যবস্থা সর্বনিম্ন স্তরে ছিল হচ্ছে গ্রাম। এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা চলছিল তার একেবারে লোয়ার ক্লাসে ছিল হচ্ছে আমাদের এই গ্রাম। তাহলে আমরা এটা কিন্তু বৈদিক যুগেও দেখেছি, তাই তো। গ্রামের পরই একটা পরিবার। বেশ। গ্রামে যে শাসনভার ন্যস্ত ছিল গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েতের ওপর। তাহলে পঞ্চায়েতি ব্যবস্থা দেখো ওই সময় ছিল। চৌকিদার গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত ছিল। তাহলে এই যে আমরা যাদের চৌকিদার বলছি সেটা কিন্তু গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। মানে গ্রামের মানুষই তাকে মানছে। তার কাজটা হচ্ছে কি, সব রকমের, ধরো আমরা কি বলবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করা। ধরো দেখা গেল যে চৌকিদার থাকাকালীন কোনো বড় চুরি হয়েছে, কোনো ডাকাতি হয়েছে, তখন তার পুরোপুরি দায়িত্ব পড়তো এই চৌকিদারের ওপর, এবং সেই সবকিছু পালন করত। গ্রামের রাজস্ব আদায় করতেন পাটোয়ারি নামক কর্মচারী, ঠিক আছে। গ্রামের রাজস্ব আদায় করতেন কে, আমাদের পাটোয়ারি নামক কর্মচারী, মনে থাকবে। বে এবার দেখো, এই যে পাটোয়ারির কথা বললাম, তারপরে আসবে বিচার বিভাগ। বিচার বিভাগ এখানে মনে রাখবে কেন্দ্রীয় বিচার ব্যবস্থার কেন্দ্রে ছিলেন সুলতান। আমি আগেই বললাম, কোনো লোকের, কোনো ব্যক্তির আমাদের যে কাজীর বিচার পছন্দ হলো না, ঠিক আছে, এবং সে তখন আপিল করতে পারত কার কাছে, সেটা হচ্ছে সুলতানের কাছে। তাই বললাম একেবারে শেষ পর্যায়ে যিনি দেখতেন তিনি হচ্ছেন সুলতান। বিচার বিভাগীয় সকল ক্ষমতার উৎস ছিলেন এই সুলতান, ঠিক। এবং বিচার বিভাগীয় দপ্তরের নাম ছিল দেওয়ানি কাজা, ঠিক, দেওয়ানি কাজা। এবং প্রধান বিচারককে বলা হতো কাজীউল কাজাতান বা কাজীউল কাজা বা প্রধান কাজী, ঠিক। তাহলে বিচারে যে জায়গাটা চূড়ান্ত ছিল আমি বলেছিলাম প্রধান কাজী। আর প্রধান কাজীর ওপরে যদি সে ব্যর্থ হয়, প্রধান কাজী ব্যর্থ হলে তারপর কিন্তু দায়িত্ব নিত স্বয়ং সুলতান, ঠিক। কেন্দ্রীয় ও রাজ্য স্তরে শরীয়তি আইনের ব্যাখ্যাকার ছিলেন হচ্ছে মুফতি, তাই তো। তাহলে শরীয়তি যে আইন ছিল, যেটা ফিরোজ শাহ তুগলকের সময় খুব খুব শক্তিশালী ছিল, তার সেই আইনটা কি আছে, আইনের মধ্যে ভেতরের জিনিসগুলো কি, সেটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে পারতেন যিনি, তাকে বলা হতো মুফতি। আর গ্রামাঞ্চলে বিচারের দায়িত্ব ন্যস্ত ছিল গ্রাম পঞ্চায়েতের ওপর। এখানে কিন্তু কাজীর বিচার না হলেও গ্রাম পঞ্চায়েত নিজে বিচার করতে পারত, তাই তো। মুখিয়া আমরা যাকে বলতাম, সে গ্রাম পঞ্চায়েত নিজেই বিচার করে দিতে পারত। এইবারে আমরা শাসন ব্যবস্থার আরেকটা পার্ট চলে যাব, এটা হচ্ছে এই ভূমি রাজস্ব নীতি। বিশেষ করে আমি অর্থনীতিতে আগে একটু বলবো, তারপরে সমাজ বলবো। বলছে দিল্লিতে রাজত্বকারী সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি সর্বপ্রথম জমি জরিপের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। কারণ তোমাদের আমি বলেছিলাম যে বিসোয়া বলে একটা তোমার তার মাপের একক ছিল, বিসোয়া, কাজে তিনি জমি মেপেছিলেন।
তারপরে আরেকজনের কথা বলতে হয়, সিকান্দার লোদির সময় ছিল সিকান্দারি গজ। ঠিক, তাহলে যেটা আলাউদ্দিনের হাতে শুরু হলো, এটা আমাদের সিকান্দার লোদির সময় আরো বেশি কিন্তু প্রসারিত হয়েছিল, উন্নত হয়েছিল। মোহাম্মদ বিন তুগলকের সময় এই দেওয়ানি আমিরি কোহি একটা কৃষি দপ্তর স্থাপন করা হয়েছিল, দেখতে পারা যায়। এর একটা কারণ ছিল, সেই সময় দোয়াব অঞ্চল রাজস্ব বৃদ্ধি করতে গেলে দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করতে গেলে সুলতান মোহাম্মদ যেটা তোমার কি বলবো সামনে থেকে ফেস করেছিলেন, সেটা হচ্ছে এইখানে কৃষকদের দুরবস্থা। এবং এই দুরবস্থা কাটাতে তিনি কি করেছিলেন, কৃষকদের কৃষি ঋণ দিয়েছিলেন। এবার যে কৃষি ঋণটা দেবে তার তো একটা দপ্তরের দরকার। এই দপ্তরটা হয়েছিল কোথায়? সেই দপ্তরটা হয়েছিল আমাদের এই দিওয়ানি আমিরি কোহি। মনে থাকবে, তাকাভি আর সন্ধ্যার বলে দুটো কৃষকদের কৃষি ঋণ সুলতান মোহাম্মদ বিন তুগলক দিয়েছিলেন। ঠিক আছে, 1/5 ছিল বহিরাজস্বের, উৎপন্ন ফসলের 1/5। আলাউদ্দিন খলজি তার উৎপন্ন শস্যের অর্ধাংশ করেন, ভাবতে পারো, 1/5 থেকে 1/2 করেন। পরবর্তীকালে তা হ্রাস পায়। কেন হয়েছিল? সুলতান কি অমানসিক কাজ করেছিল? বলে দিই আমি একটা কথা, যে সুলতান আলাউদ্দিন খলজি এটা অনুভব করেছিলেন যে দোয়াব অঞ্চল যে একটা উর্বর অঞ্চল, তাই তো, এখানে চাষাবাদ হয়, গঙ্গা যমুনার সঙ্গমস্থল, এটা যেমন একটা দোয়াব অঞ্চল, এটাও তাই দোয়াব অঞ্চল ছিল। তাহলে ওখানে যদি উৎপাদন বেশি হয়, যদি কৃষক অর্ধেক দেয়, তারপরও তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা ঠিক, 1/5 দেওয়ার পরে তারা অনেক শস্য বিক্রি করার হাতে সময় পেত, খেত। বলছে তাতে তাদের দারিদ্র আসবার কোনো কারণ ছিল না। সুলতান আলাউদ্দিনের সময় এটা অর্ধাংশ হওয়ার পরেও কিন্তু কোনো অসুবিধা হয়নি। যে অসুবিধাটা পরবর্তীকালে ফেস করেছিল কে? স্বয়ং মোহাম্মদ বিন তুগলক। কারণটা কি? সেই সময় আমাদের প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, খরা হয়েছিল, তাই তো। এবার দেখো, সুলতানি যুগের সমাজে মূলত মুসলিম হিন্দু এই দুই প্রধান ধর্মের মানুষদের একটা সহাবস্থান থাকলেও সমাজে বর্ণ বৈষম্য ছিল। বর্ণ বৈষম্য আর কাস্ট সিস্টেম আলাদা, এটা আমি আবারও বলে দিচ্ছি। ঠিক আছে, কালার, বর্ণ মানে হচ্ছে কালার, আর কাস্ট মানে হচ্ছে জাতি। তাই বর্ণ আর জাতিকে তোমরা কখনো এক করবে না, এটা আমি বহু মানে ছাত্রছাত্রীর খাতা দেখতে গিয়ে দেখেছি, দুটোকে এক করে দিয়েছে। বলছে এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকতো, কোনো রকম ভাবে জাত্যাভিমান অমুক তমুক কারণে আমাদের মুসলিম হিন্দু দাঁড়া হতো না। এবার এর মাঝখানে যে ব্যাপারটা ছিল, সেখানে হচ্ছে বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্যের ক্ষেত্রে আমি তোমাকে বলে দিই যে কিছু জাতি যে উপজাতির লোকেরা ছিল, ঠিক আছে, সেটাকে ওরা বলতে, এরা কিন্তু ট্রাইবাল উপজাতির লোক দেওয়া নির্দেশ করত। অভিজাত গোষ্ঠী বা উলেমারা চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। ঠিক আছে, গোষ্ঠী বা উলেমারা চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। অপরপক্ষে ভারতীয় মুসলিমদের অবস্থা ছিল শোচনীয়। মনে রাখবে, ভারতীয় মুসলিমদের অবস্থা ছিল শোচনীয়। কেন? আরবীয় মুসলিম যারা ছিল বা তুর্কি মুসলিম, তাদের যে সমাদর ছিল, ভারতীয় মুসলিমদের কিন্তু সেই সমাদরটা ছিল না। ঐতিহাসিকদের মধ্যে যেমন এল শ্রীবাস্তব, শ্রীরাম শর্মা, এরা যেটা বলছে, এদের কথা হচ্ছে ওরা আগে হয়তো হিন্দু ছিল, পরে কি করেছে, তোমার ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে, তখন তাদেরকে সেই সমাদরটা করা হতো না। হিন্দুস্তানি, তুরানি, ইরানি এই যে গোষ্ঠীর কথা আছে, সেটা আমি অবশ্যই আলোচনা করব আমাদের কি বলবো যখন মোগল যুগ পড়াবো সেখানে। এবার দেখো, তারপর এই ধর্মীয় ব্যবস্থার যে একটা সংক্ষিপ্ত বাতাবরণ আমি বললাম,
তারপরে সুলতানি যুগে কিছু সিস্টেমের মধ্যে যেতে হবে, যেমন ট্যাক্স বা কর। কি কি ধরনের কর এখানে নেওয়া হতো দেখা যাক। যেমন সরকারের প্রধান আয়ের উৎস ছিল তো অবশ্যই কর, তার মধ্যে খরাজ বা ভূমি রাজস্ব, যেটা দিতে হতো 1/5, কখনো আরো বেশি। তবে খারাজ যেটা ল্যান্ড ট্যাক্স আমরা পড়তাম বইতে, সেটাকে আমরা এখানে বলছি এর একটা ভূমি রাজস্ব ছাড়া আর কিচ্ছু নয়। এবার আসছে খামস, এইটাও পরীক্ষায় দিয়েছে। খামস খামস হচ্ছে যুদ্ধ করার পর যাদের পরাজিত করা হলো তাদের কাছ থেকে সম্পদ লুণ্ঠন করা হতো, সেই লুণ্ঠিত সম্পদের উপর একটা ট্যাক্স ধরা হতো। কি বলছে, যুদ্ধ তো লুণ্ঠিত সম্পদ থেকে সরকারে প্রাপ্য। ঠিক আছে, খামস কি বললাম, যুদ্ধে লুণ্ঠিত সম্পদ থেকে সরকারকে প্রাপ্য দেওয়া হতো। জাকাত, এই তো আসছে ঈদ, আমরা জাকাত দিই, তাই তো, বা ঈদ বা তারও আগে যে খুশির ঈদ, তখন আমরা কি করি, ওয়েল টু ডু মুসলিম, যারা ধনী মুসলিম, তারা কি করতো, তারা জাকাত দিত। অনেক রকমভাবে জাকাত দিতে পারে। কেউ যদি মনে করে কোনো প্রাণী দেবে, কেউ জমি দেবে, এরকম দিত, ভালো রকম, তাই তো। যে জাকাতের প্রচলনটা আমরা এখনো দেখছি। এই যে আমরা রিসেন্ট যেটা দেখছি ওয়াকফ সমস্যা, এই ওয়াকফ সমস্যাটা আমি আগের দিন সুলতানি যুগের ক্লাসে ওই দিওয়ানি ওয়াকফ যখন বলেছিলাম জালালউদ্দিন ফিরোজ খলজির সময়, তখন আমি এটা আলোচনা করেছিলাম। দেখো এখানেও একটা প্রসঙ্গ আসবে। তো আশ্চর্য ব্যাপার, এই যে খামস, খারাজ, জাকাত, জিজিয়া, এই যে 4টে ট্যাক্সের কথা বলছি, এই 4টেই কিন্তু ছিল আমাদের সুলতান ফিরোজ শাহ তুগলকের সময়। মনে থাকবে, 24টা ট্যাক্স উনি তুলে দিয়ে এই 4টে ট্যাক্স উনি চালু করেছিলেন। এবার দেখো, আমাদের জাকাত ধনী মুসলিমদের 2.5%, দরিদ্র মুসলমানদের সাহায্যের জন্য দিতে হতো। খুব সুন্দর, খুব সুন্দর, যাতে দরিদ্র মুসলিমরা পায় তার জন্য ওরা দিত। দেখবে এখনো অনেক জায়গায় আজকে জাকাত দেওয়া হচ্ছে, অনেক দরিদ্র মুসলিম তুলে নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ওখানে দাঁড়িয়ে যায়, ওখান থেকে দেওয়া হয়। ঠিক। এবার জিজিয়া, অমুসলমানদের রাষ্ট্রে বাস করার জন্য এটা দিতে হতো। ঠিক আছে, মনে থাকবে, জিজিয়া অমুসলমানদের রাষ্ট্রে বাস করার জন্য এটা দিতে হতো। ঠিক। এবার বলছে সোরা কর, সোরা করটা ওরার ওপর দিতে হতো। গন্ধক সোরা আমরা যেটা দেখেছি, কেচ কর ইম্পর্টেন্ট, কেচের জল ব্যবহারের জন্য এটা ধার্য হয়। আমরা কিটা দেখতাম, আমরা দেখেছিলাম ফিরোজ শাহ তুগলকের সময় আনহার ইয়াম্মা, তাই তো, যেটা হচ্ছে অনাহার হলে সেই জল যখন ব্যবহার করা হতো, সেচের জল, সেটা হচ্ছে আমাদের এই সেচ করে। চেরাই, চেরাই হচ্ছে চালু করেছিল আলাউদ্দিন খলজি, পশু চারণের জন্য প্রদত্ত কর। আর ঘাড়ি হচ্ছে গৃহকর। এই দুটোই, এই দুটোই চালু করেছিল আলাউদ্দিন খলজি। মনে থাকবে, আমি এটাও দেখিয়ে দিই, এই যে খামস, কারাত, জাকাত, জিজিয়া, এখানে একটা কথা আমার বলা উচিত, অমুসলমানদের রাস্তে ভাগ করার জন্য দিতে হতো, কিন্তু এখানে তার নিরাপত্তা, তার নিরাপত্তার দায়িত্ব কে দিত, সুলতান। তাহলে তোমার পরিবার, তার পরিবার এবং তার নিজে, তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে যে ট্যাক্সটা নেওয়া হতো, সেটা হচ্ছে জিজিয়া। মনে রাখবে। পরিবারের নিরাপত্তাটাও এখানে কাজ করত।
খামস কারাত জাকাত জিজিয়া এই চারটেই যদি বলা হয়, এটা করেছিল ফিরোজ শাহ তুগলক। এবার যদি বলে জিজিয়া ট্যাক্সকে খুলে দিচ্ছ প্রথম ভারতবর্ষ থেকে, সেটা হচ্ছে জৈনুল আবেদিন। এখানটা আমি লিখে দিই, কাশ্মীরের সুলতান জৈনুল আবেদিন কাশ্মীরের সুলতান জৈনুল আবেদিন জিজিয়া কর সর্বপ্রথম তুলে দেন। লোপ করে সামাজিক শ্রেণীবিন্যাস, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। সামাজিক শ্রেণীবিন্যাসে আছে প্রথমে মুসলিম, তাই তো? এই অভিজাতেরা অহলা এ সাইদ বা সৈনিক বৃত্তিধারী এই দায়িত্ব পালন করত এবং উচ্চ পুরুষ ছিল। অহলে কালাম এরা বুদ্ধিজীবী শ্রেণী ছিল। তাহলে মুসলিমদের মধ্যে যারা অভিজাত তারা অহলে সাইব, আবার যারা তোমার কি বলবো ওই সৈনিক বৃত্তিধারী উচ্চ পুরুষ, এরা যদি হয় তোমার অহলাই কালাম, তার সঙ্গে সঙ্গে আবার বুদ্ধিজীবী শ্রেণী বা উলেমারাও কিন্তু এখানে ছিল। ঠিক, তাহলে তিনটে সেকশনকে এক জায়গায় নিল। মুসলিম সুলতান সমাজের সর্বোচ্চ স্থানাধিকারী ছিলেন। সুলতানের আদেশ অনুযায়ী সকল বিষয় নিয়ন্ত্রিত হতো। ঠিক, মনে থাকবে এটা। আর অভিজাত গোষ্ঠী অ্যারিস্টোক্র্যাট যাকে আমরা ইংরেজিতে বলি, তুর্কি অভিজাত একটা ছিল, এই কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। মালিক বলে এক ধরনের মুসলিম গোষ্ঠী ছিল এবং আমির ছিল, সমাজের অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তুর্কি অভিজাতরা ছিল, মালিকও ছিল, আমিররাও ছিল, এরা সবাই হচ্ছে অভিজাত। তৎকালীন ভারতীয় মুসলিমরা সমাজে অভিজাতের মর্যাদা লাভের যোগ্য ছিল না। তো যারা ভারতীয় মুসলিম বা তুর্কি নয় বা আরবীয় নয়, তাদের কিন্তু সেই যোগ্যতাটা মেনলি ছিল না। মনে থাকবে। এবার আসছে উলেমা। ওরে বাপরে, এটা অনেকবার এসছে পরীক্ষা। উলেমা কারা? সমাজে অভিজাত গোষ্ঠীর পর তাদের স্থান ছিল। অভিজাতরা যে একটা ক্লাস ওরা ভোগ করত, কিছু প্রিভিলেজ মানে সুযোগ সুবিধা পেত, তারপরে যারা পেত তারা উলেমা। সাধারণ মানুষের কাজে ও রাজসভায় উভয় ক্ষেত্রেই তাদের সমান মর্যাদা ছিল, তাই তো? তাহলে রাজসভাতেও ফাংশন করছে, আবার সাধারণ মানুষের কাছে হচ্ছে কাজ করছে। বিভিন্ন দায়িত্ব অনুসারে তাদের মুফতি বলা হতো, মুফতি, কাজী, ইমাম, ঠিক আছে, সব উলেমাদের মধ্যে পড়ে। তাহলে যে কোনো মুফতি উলেমা, যে কোনো কাজী উলেমা, ইমাম, সাতিব, ঠিক আছে, এরা ছিল, সব হচ্ছে উলেমা গোষ্ঠীভুক্ত। প্রশাসন ব্যবস্থাতেও এদের কিন্তু একটা প্রভাব ছিল, তাই তো? এবার আসছে দাস। সুলতানের যুগে দাসেদের ক্ষেত্রে দুটো পয়েন্ট মাথায় রাখবে। সিকান্দার লোদি আর ওদিক থেকে ফিরোজ শাহ তুগলক কি করেছিল, আমাদের তুলে দিয়েছিল কাদের, এই দাস ব্যবস্থাটাকে তুলে দিয়েছিল। একজন তুলে দিয়েছিল দাস চেনা বেচা, আরেকজন হচ্ছে আমাদের দাসদের হচ্ছে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সুলতানি যুগে দাসদের উপর গুরুত্বপূর্ণ স্থান ছিল দাস বংশের। কুতুবউদ্দিন আইবক নিজে একজন দাস ছিলেন, ইলতুৎমিশ দাস, বলবন, সকলেই দাস ছিলেন। দাসরা নিজের যোগ্যতা বলে সাম্রাজ্যের সর্বোচ্চ স্থান লাভের অধিকারী ছিল। ফিরোজ শাহ তুগলকের 1,80,000 জন দাস, আলাউদ্দিন খলজির
50,000 দাস ছিল বলে জানা যায়। এটা 1,80,000-এর যে দাসের সংস্থাটা ছিল তাদেরকে আমরা এক কথায় বলেছি কি, তাদেরকে আমরা এক কথায় বলেছি তোমাদের দিওয়ানি বান্দেগানি যেমন ছিল তেমনই এটাও ছিল আমাদের একটা দেওয়ানি ব্যবস্থা, তাই তো? এই দাসদের দেওয়ানি বন্দেগানি, হ্যাঁ একদম বন্দেগানি চাহেলগানি হচ্ছে ইলতুৎমিশের ছিল। এবার দেখো ভারতীয় মুসলিম সবার নিচে ছিল, এটা তো তোমরা জানো, এবং ধর্মান্তরিত মুসলিম হওয়ার কারণে যেটা আমি আগে বলে দিয়েছিলাম সুলতানদের সন্দেহের পাত্র ছিলেন। ফিরোজ শাহ তুগলকের সময় থেকে ভারতীয় মুসলিমদের অবস্থার কিছুটা কিন্তু উন্নতি হয়েছিল বেশ, কারণ ফিরোজ শাহ তুগলক এক ধর্মাশ্রিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু সে সময় অগ্নিকুল রাজপুত গোষ্ঠীর উত্থান হয়। ঠিক আছে, অগ্নিকুল মতবাদ মানে কি, আমাদের এক পর্বতে তোমার কি হয়েছিল, সে অগ্নিশিখা থেকে আমাদের ঋষি বশিষ্ঠ, ঠিক আছে, ওখানে কি বলবো, এক একটা অগ্নিশিখা থেকে এক একটা রাজপুত গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। দেশের 95% হিন্দু ছিল, তবে আর্থিক অবস্থা ভালো ছিল না, তবে জিজিয়া তীর্থকর ইত্যাদিতে বাধ্য করা হতো। ঠিক আছে, পিলগ্রিমেজ ট্যাক্স মানে তীর্থকর, আর জিজিয়া তো বললামই, নিরাপত্তার বিনিময় ট্যাক্স। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের চতুর্বর্ণের সামাজিক অবস্থান একই ছিল। তৎকালীন সময় হিন্দুদের আতিথেয়তার প্রশংসা করেছে নিবন্ধতা। নারীদের অবস্থা বিশেষ উন্নত ছিল না, এইটা জানবে। সমাজে পর্দা প্রথা, বিধবা বিবাহ, ঠিক আছে, পর্দা প্রথা এবং বিধবা বিবাহ দুটোই প্রচলিত ছিল। নিবন্ধতা সতীদাহ প্রথা প্রচলিত ছিল বলে মন্তব্য করেছিলেন। নারীদের সম্পত্তি লাভের অধিকার ছিল। বেশ, এইবার আসছে সুলতানি সাম্রাজ্যে পতন। এবার দেখো এখানে ফিরোজ শাহ তুগলকের একটা বড় ভূমিকা ছিল। কিছুটা বলতে পারো ফিরোজ শাহ তুগলকের পরবর্তী বংশধর তাদের দায়িত্ব ছিল। মঙ্গল আক্রমণ একটা মস্ত বড় কারণ ছিল। বলছে তুগলক বংশের সময় পতনের সূত্রপাতটা শুরু হয়, এবং যেটা অবক্ষয় হতে শুরু করে এবং লোধি বংশে গিয়ে সেটা একদম পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাই তো? যেমন বলছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা একটা পতনের কারণ ছিল। দক্ষতা নির্ভর করতো প্রধানত সুলতানদের দক্ষতার ওপর। সুলতানের পরিবর্তনে প্রজাদের আনুগত্যেরও পরিবর্তন ঘটে, ফলে পরবর্তীকালে অপদার্থ সুলতানদের অদক্ষতার জন্য দিল্লির সুলতানি শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এই ধর্মীয় অনুদারতা, দিল্লির সুলতান হিন্দুদের ওপর অত্যাচার করতেন, মন্দির ধ্বংস করতেন। যেমন আমরা দেখতে পাই ফিরোজ শাহ তুগলক পুরীর জগন্নাথ দেব টেম্পল এবং জ্বালামুখী মন্দির ধ্বংস করেছিল। আবার একই রকমভাবে আমরা দেখতে পাই মহাকাল টেম্পল আমাদের ধ্বংস করেছিল কে? ইলতুৎমিশ। এবার জিজিয়া কর আরোপ হলে যখন তখন ধর্মান্তরিত করা হলো যাদের, ঠিক আছে, হিন্দুদের বিদ্রোহ ঘটেছিল এবং বিদ্বেষের একটা কারণ হয়ে উঠেছিল। এবার দেখো উত্তরাধিকার দ্বন্দ্ব, এটা একটা মস্ত বড় কাজ করেছিল। যেমন আমরা দেখতে পাই যে ইলতুৎমিশের মৃত্যুর পর তার ভাইদের মধ্যে একটা উত্তরাধিকার দ্বন্দ্ব ঘটেছিল, ও যেখান থেকে আমাদের সিংহাসন পেয়েছিলেন কে? রুকুনুদ্দিন ফিরোজ শাহ, এবং তারপর হচ্ছে আমাদের রাজিয়া সুলতান, এবং রাজিয়া সুলতানকে এটা সামলাতে হয়েছিল। অভিজাতদের ষড়যন্ত্র, এরকম বহু উদাহরণ আছে। সুলতানের সমতুল্য মনে করতেন, তারা দুর্বল শাসকদের ওপরে আধিপত্য বিস্তার করতেন এবং সিংহাসন দখলের জন্য ক্রমাগত ষড়যন্ত্র করতেন, তাই তো? এরকম উদাহরণ আমাদের কাছে আছে। যেমন ধরো জালালউদ্দিন ফিরোজ খলজি, সে যখন কাইকোবাদার কায়মার্সকে বন্দি করে সিংহাসনে বসলো, সেটা হচ্ছে একটা কারণ। মোগলরা যখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সুলতানিরা জানতো না, ওদের পতন হয়েছিল। সামরিক বাহিনী মোগলদের মতো এত
শক্তিশালী ছিল না, দাস ব্যবস্থা ছিল। এই যে পয়েন্ট, 6 নম্বর পয়েন্টটা, মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ তুগলকের অপরিণামদর্শী নীতি। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সাথে ডবল রাইট দিলাম, মঙ্গল আক্রমণ আর তৈমুর লংয়ের ভারত আক্রমণ। তৈমুর লংয়ের ভারত আক্রমণটা কি বলবো, একেবারে ওই তুগলক বংশের একেবারে পতন ঘটিয়ে দেয়। এরপর সৈয়দ এবং লোধিরা কিন্তু এটা ক্রমাগত এটাকে চালাতে থাকে। সাহিত্য সংস্কৃতি, তাই তো, এটা মনে রাখতে হবে। এবং এই সাহিত্য সংস্কৃতির মধ্যে আমাদের মুসলিম পর্যটকরা যারা এসেছিল তাদের বিবরণী, এটা একটা বড় জিনিস। তুর্কিদের বিবরণী, এবং এইখানে স্বয়ং সুলতান ফিরোজ শাহ তুগলক নিজেই তার আত্মজীবনী রচনা করেছিলেন, ফুতুহাতে ফিরোজ শাহী। এবং এখানে একটা স্থাপত্য কর্মের পরিচয় ওই বইগুলোতে লেখা ছিল। বিভিন্ন মসজিদ ও সমাধিগুলি উৎকৃষ্ট স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন সবই আমরা সাহিত্যে পেয়েছি। এখানে একটা বিখ্যাত বই হচ্ছে তাজুল মাসির, লেখক হচ্ছে হাসান নিজামি, মনে থাকবে। তাহলে তাজুল মাসির, এই যে হাসান নিজামির কথা আমরা বলছি, কুতুবউদ্দিন আইবকের সময় সে ছিলেন ফখরুদ্দিন ছিলেন। ফখরুদ্দিনের লেখা বইটার নাম ছিল তারিকি মুবারক তেইক। এটা 1191 থেকে 1217, মানে মুহাম্মদ ঘুরি থেকে শুরু হয়েছে এবং যেটা শেষ হয়েছে ইলতুৎমিশে, তুর্কি ভাষায় রচিত। ঠিক আছে। তাবাক্কাত নাসিরি, মিনাজউদ্দিন সিরাজ, যার লেখা বই থেকে আমরা জানতে পারি যে বাংলা দখল, তাই তো, আমাদের বখতিয়ার খলজি কিভাবে বাংলা দখল করেছিল। ইলতুৎমিশের সময়কাল থেকে নাসিরুদ্দিনের সময় পর্যন্ত। অ্যাকচুয়ালি উনি কিন্তু ছিলেন এই নাসিরুদ্দিন, ইলতুৎমিশের পুত্র নাসিরুদ্দিন মাহমুদ শাহ ইনার সময় ছিলেন। ঠিক আছে। নাসিরুদ্দিনের সময় পর্যন্ত রাজসভা অলঙ্কৃত করেন, বলে দিলাম। তারিকি ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বানি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গ্রন্থ এটা। গিয়াসউদ্দিন ও মোহাম্মদ বিন তুগলক ও তার পৃষ্ঠপোষক ছিলেন, তাই তো, এবং ফিরোজ শাহ তাকে বহিষ্কার করেছিলেন বর্ণিকে, এবং বর্ণিকে বন্দি করেছিলেন। ঠিক। ওনার লেখা আরেকটা বই আছে ফতোয়াই জাহানদারি। যদি জিজ্ঞেস করা হয় আমাদের গিয়াসউদ্দিন বালবানের ইতিহাস কোন গ্রন্থ থেকে জানা যায়, কোন গ্রন্থ থেকে জানা যায়, উত্তর হবে তারিকি ফিরোজ শাহী, বলবনের ইতিহাস। সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি, লিখে দিলাম, শ্রেষ্ঠ ঐতিহাসিক, তাই তো, সুলতানি যুগের। ফুতুহাতি বীরতা বা ফুতুহাতি ফিরোজ শাহী, এটা ফিরোজ শাহ তুগলকের লেখা। এই গ্রন্থ থেকে তার সমকালীন শাসন ব্যবস্থা সম্বন্ধীয় বহু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বেশ। তারিকি মুবারক শাহী, লেখক হচ্ছে ইয়াহিয়া বিন আহমেদ সির হিন্দি। তারিকি মুবারক শাহী, ঠিক আছে। এটা আবার সৈয়দ বংশের রাজা মুবারক শাহের
ইতিহাসটা এখানে আমরা জানতে পারি, তাই তো? মোহাম্মদ ঘুরির গজনীর সিংহাসনে আরোহণের সময়কাল থেকে শুরু করে সৈয়দ বংশের মোহাম্মদ শাহের রাজত্বকাল পর্যন্ত বিভিন্ন ঘটনা এতে স্থান পেয়েছে। তুগলকনামা, তারিকি আলাই, খাজাইনুল ফতুহ, মুফতা উলফাত, সবের লেখক হচ্ছে আমির খসরু। তার মধ্যে তুগলকনামা গিয়াসউদ্দিন তুগলকের জীবনী, আর কি বললাম, খাজা ইনুল ফতুহ আলাউদ্দিনের আক্রমণগুলোর ইতিহাস জানা যায়। ঠিক আছে, তার রচনাগুলি বেশিরভাগই ছিল কবিতা। তাকে ভারতের তোতা পাখি বা বুলবুলি হিন্দ বলা হয়, এটা আমি আলোচনা করে দিয়েছি আগের ক্লাসে। এবার দেখো ফুতুয়াউস সালাতিন, যার লেখক হচ্ছে খাজা আবদুল্লাহ মালিক ইসলামী। ফুতুয়াউস সালাতিন, ঠিক আছে, ইনি হচ্ছেন ইসলামী। তাজুল মসিদ, উনি হচ্ছেন নিজামি। আর ফুতুয়া উস সালাতিন, ইনি হচ্ছেন ইসলামী। আলাউদ্দিন হাসান বাহমান শাহ মোহাম্মদ বিন তুগলক তার পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, মনে থাকবে, বাহমান শাহ মোহাম্মদ বিন তুগলক। তিনি তুগলক শাসনকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। হয়ে গেল। কিতাবুল রেহলা, ইবন বতুতার লেখা। উনি মরক্কোর জাঞ্জিবার থেকে এসেছিলেন, আফ্রিকার মরক্কোর জাঞ্জিবার, তাই তো? এখান থেকে উনি প্রধান কাজীর কাজ করেছিলেন। উনি চীনে গিয়েছিলেন এবং উনি বিজয়নগরের রাজা হরিহরের সময় তার রাজসভা ঘুরেও গিয়েছিলেন। মোহাম্মদ বিন তুগলক 1333 সালে ওনার মোহাম্মদ বিন তুগলকের কোর্টে আসেন এবং মনে রাখবে, এই মোহাম্মদ বিন তুগলকের দরবারে উনি প্রধান কাজীর চাকরিটি করতেন। চীনে তাকে দূত হিসেবে পাঠানো হয়। দিল্লির প্রধান কাজী রায়লা গ্রন্থটি লেখেন। গিয়াসউদ্দিন থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত শাসন ব্যবস্থা সম্পর্কিত বহু তথ্য তার রচনায় পাওয়া যায়। বিশেষ করে মোহাম্মদ বিন তুগলক। এবার নগর শহরের কথা বলবো, যেমন ধরো জৌনপুর, যেটা জুনা খান নামে হয়েছিল। ঠিক আছে, করেছিল ফিরোজ শাহ তুগলক। লেখাটা কি? জুনা খা বা জুনা খানের নামে, মানে তুগলক, মোহাম্মদ বিন তুগলক। জুনা খা যিনি, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, আহমেদাবাদ শহরটা তৈরি করেছিল আহমদ শাহ। হায়দ্রাবাদ মুহাম্মদ কুলি কুতুব শাহ। ঠিক আছে, যার আরেকটা নাম কি ছিল? হায়দ্রাবাদের ভাগ্যনগর। ঠিক আছে, মুস্তাফাবাদ, মোহাম্মদাবাদ, মামুদ বেগরাহ তত দরকার নেই। ফিরোজের সময় অনেক হয়েছিল, জৌনপুর হয়েছিল, হিসার হয়েছিল, সব পড়েছি আগে অবশ্য। ফতোয়াবাদ হয়েছিল, ফিরোজপুর হয়েছিল, ফিরোজাবাদ হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে। তুগলকাবাদ, গিয়াসউদ্দিন তুগলা, সিরি সালাউদ্দিন খলজি। দিল্লি অবশ্য অনেক আগে হয়েছিল অনঙ্গপাল তোমর, তোমর বংশের রাজা। ফিরোজাবাদ, ফতেহাবাদ, হিসার, ফিরোজপুর, ফিরোজ শাহ তুগলক, এটা আমি আগে লিখে দিলাম। আগ্রা সিকান্দার লোদি। যদি আগ্রা শহর বলে তাহলে 1504, আর যদি রাজধানী বলে 1506। মনে থাকবে, দুটো গুলিয়ে ফেলবে না। নৌরজপুর ইব্রাহিম আদিল শাহ, যদিও এটা আমাদের ওই বাহামনি পড়তে গিয়ে লাগে,
আদিল শাহী বংশের রাজা। দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, নুরাজপুর বা নৌরজপুর। জাহাপানা নগর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, এবং একই সঙ্গে উনি করেছিলেন আদিলাবাদ দুর্গ। হিজরাবাদ খিজির খান। এবার স্থাপত্য কীর্তি। এই স্থাপত্য কীর্তির মধ্যে কোয়াতুল ইসলাম মস্ক বা মসজিদ কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিল। এটি ভারতের প্রথম ইন্দো ইসলামিক রীতি অনুসরণ করে নির্মিত একটা মসজিদ। প্রথম জৈন মন্দির ছিল, পরবর্তীকালে বিষ্ণু মন্দির, এবং সর্বশেষে মসজিদ তৈরি হয়। আড়াই দিনকা ঝোপড়া, তাই তো? এটা আমাদের কুতুবুদ্দিন আইবকের সময় প্রতিষ্ঠা হয়েছিল, এটা বলেছিলাম আগে আমি। আজমির এটা অবস্থিত ছিল। কুতুব মিনার, এটার সঙ্গে অনেকেই জড়িত আছে। কুতুব মিনারের কাজ শুরু করে আইবক, কাজ শেষ করে ইলতুৎমিশ। আবার এটা বাজ পড়ে ভেঙে গেলে, ক্ষতিগ্রস্ত হলে চতুর্থ তলাটি তৈরি করে দেন কে? আমাদের ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, সংস্কারটি করেন ঠিক আছে, দিল্লিতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করা হয়। এটি পূর্বে 4 তলা দীর্ঘ ও 225 ফুট উঁচু ছিল। ফিরোজ শাহর আমলে, ঠিক আছে, এটা সংস্কার হয়, এটি উচ্চতা বেড়ে হয়ে যায় 225 ফুট। ঠিক আছে, দেখিয়ে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, দেখে রেখো কিন্তু এটা। ইলতুৎমিশের সমাধি ভারতের প্রথম ইসলামীয় সমাধির একটা উদাহরণ। কোয়াতুল ইসলাম মসজিদের কাছে এটি নির্মিত, তাই তো? কোয়াতুল ইসলাম মস্ক, এটার কথা আমি বললাম, কুতুবুদ্দিন আইবকের সময় তৈরি হয়েছিল। তার কাছেই কিন্তু আছে ইলতুৎমিশের সমাধি। সুলতান গারহি ইলতুৎমিশ তৈরি করেছিল এটা। ঠিক আছে, ইলতুৎমিশের পুত্র নাসিরুদ্দিনের সমাধির ওপর তৈরি হয়েছিল। এখানে একটা কথা আমি বলে দিই, যেমন মাদ্রাসা-ই নাসিরি, এটার সঙ্গে জড়িয়ে আছে নাসিরুদ্দিন। ঠিক আছে, বলবনের সমাধি, এটি কিলা রায়পিথোরার কাছে তৈরি হয়েছিল। আর রায়পিথোরা মানে কে? রায়পিথোরা আমরা বলি এই ভদ্রলোককে, পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। তার সামনে বলবনের সমাধি আছে। আলাই দরওয়াজা, খোজি খাস, হাজার সেতুন, জামাইত খানা মসজিদ সবই আলাউদ্দিন খলজি তৈরি করেছিল। আলাই দরওয়াজা দিল্লির কুতুব মিনারের কাছে অবস্থিত, একদম গেট খুললেই আমরা এটা দেখতে পাই। তাহলে এই পর্যন্ত আজকে আমরা সমস্ত শাসন ব্যবস্থা, তারপরে ওই সময়ের গ্রন্থ, এবং তোমার কি বলবো, স্থাপত্য ভাস্কর্য, বিল্ডিংগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। এবং ঠিক যা যা আমাদের দরকার, ঠিক যতটুকু দরকার, সেই পয়েন্টগুলোকে কিন্তু একদম যথাসম্ভবভাবে সংক্ষিপ্ত করে বললাম। আমরা সুলতানি যুগের সব পার্ট যতটা আমাদের ছিল আমরা শেষ করে ফেললাম, এবং শেষ করার পরে আমাদের সামনের দিনে যেখান থেকে শুরু হবে, আমরা মোগল যুগ শুরু করব। অলরেডি আমরা বিজয়নগরও শেষ করে দিয়েছি। এখানে আমার একটা কথাই বলবার আছে, যে মেডিয়েভেল ইন্ডিয়ার আমরা কিন্তু একেবারে উপকণ্ঠেই চলে এসেছি, যেহেতু মোগল যুগ শুরু করে দিয়েছি। মোগলের সঙ্গে একটু শিবাজি পড়ালে আমাদের আশা করা যায় হয়ে যাবে। আমি চেষ্টা করব 11-12-এর অনার্সের যারা স্টুডেন্ট আছে, সেটা হচ্ছে মারাঠাদের শিবাজি আর তার বংশধরদের ইতিহাসটা সম্পূর্ণভাবে বলবার। ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করব সামনের দিনে মোগল যুগের ইতিহাস। থ্যাংক ইউ।